হ্যালো এভরিওয়ান, আজকে মোটামুটি আমরা প্রশ্নোত্তরে চলে আসছি। তো প্রশ্নোত্তরের সবটুকু আমরা বেসিক থেকে পড়াশোনা শুরু করব। তার আগে প্রশ্নোত্তর থেকে কি কি টপিক আছে সেটা আসলে দেখে আসি। ফার্স্ট অফ অল, প্রশ্নোত্তরের সংজ্ঞাটা আমাদের লাগবে। সংজ্ঞাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, জাস্ট ফর এর জন্য। এবং এরপরে আমাদের লাগবে প্রশ্নোত্তরের প্রকারভেদ। প্রশ্নোত্তরের প্রকারভেদ হতে কিছুটা লেস ইম্পর্টেন্ট হইলেও সেটা আসবে। প্রশ্নোত্তরের প্রকারভেদের পরে আমার আছে প্রশ্নোত্তরের বাহ্যিক গঠন। এখান থেকে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে। এবং প্রশ্নোত্তরের অভ্যন্তরীণ গঠন এবং প্রশ্নোত্তরের বন্ধ, পত্ররন্ধ্রের অভ্যন্তরীণ গঠন এবং পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়ার কৌশল, দুইটাই খুবই 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 গুরুত্বপূর্ণ। সিকিউ মোস্ট অফ দ্য কেস আমাদের এই দুইটা থেকেই পাবো। তো এই দুইটা জিনিস, এই দুইটা টপিক আমাদের বোঝা এবং লিখতে পারা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট অফ অল, প্রশ্নোত্তরের প্রভাবক সমূহ, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তো আমরা এমসিকিউ অবশ্যই বই দাগায় দাগাই পড়বো। তো ফার্স্ট অফ অল আমি চলে আসি প্রচ্ছেদনে। প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন আসলে কি জিনিস? যেহেতু আমরা উদ্ভিদ সাহিত্যত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি পড়তেছি, অবশ্যই এটি একটি ফিজিওলজিক্যাল প্রসেস, অবশ্যই একটি ফিজিওলজিক্যাল প্রসেস। তো ফিজিওলজিক্যাল প্রসেস আবার কিরকম? যেই প্রসেসের মাধ্যমে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ, বিশেষ করে কি, বিশেষ করে পাতা, বায়বীয় অঙ্গ বলতে আমরা কি বুঝতেছি, বিশেষ করে পাতা, এছাড়া হইতে পারে পাতার ত্বক, এছাড়া হইতে পারে তার আর একটা জিনিস লেন্টিসেল, এটা আমরা পরবর্তীতে পড়বো। এই যে মেইনলি তিনটা জায়গার মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রস্বেদন। তাহলে প্রস্বেদনের ফার্স্ট অফ অল আমাদের সংজ্ঞাটা লাগবে। আমরা সংজ্ঞায় একটু চলে আসি যে প্রস্বেদন আসলে কি জিনিস। যে শারীরতাত্ত্বিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলা হয়। এবং একটা উদ্ভিদ, এইখানে একটা চিত্র আছে, বলছে যে শতকরা 99 ভাগ পর্যন্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়। সহজ হিসাবে ধরলাম একটা উদ্ভিদ 100 লিটার পানি মনোরম কর্তৃক তার উপরে উঠাইছে, এবং উপরে উঠায়ে এই ত্বক, পাতা এবং লেন্টিসেলের মাধ্যমে 99 লিটার পানি বললাম বাইরে বের হয়ে যাবে, বাকি 1 লিটার পানি হইতেছে থাকবে। তো এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অলরেডি ডেন্টাল 21-22-এ আসা একটা কোশ্চেন, যে টোটাল প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদের কত পার্সেন্ট পানি বের হয়ে যায়? 99% পানি বের হয়ে যায়। আচ্ছা, এন্ড লাস্ট অফ অল একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে উদ্ভিদ যে প্রস্বেদনের প্রক্রিয়ার মাধ্যমে পানি বের করে দিতেছে, এইটা তার একটা উপকারও হইতেছে, অর্থাৎ প্রয়োজনও আছে। আবার এতে তার একটা অমঙ্গলও থাকে, কি জিনিস সেটা আমরা পরে পড়বো। তো এই জন্যই এই প্রস্বেদন বা বাষ্পমোচন বা বা ট্রান্সপিরেশনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি বা অমঙ্গল। কে বলছেন? কার্টিস বলছেন, বিজ্ঞানী কার্টিস বলেছেন যে প্রস্বেদন প্রয়োজনীয় অমঙ্গল। কারণ প্রস্বেদন না হলে আমরা যেরকম পানি পাইতাম না, উদ্ভিদ প্রস্বেদনের কারণে একটা মূলদ চাপ সৃষ্টি হয়। মূলত ঘটনা হচ্ছে, আমরা পরে পড়বো। তো এই মূলদ চাপের কারণে মাটি থেকে পানিটা চলে আসে। আবার যদি বেশি পরিমাণ পানি প্রস্বেদনের মাধ্যমে বের হয়ে যায়, তখন গাছটা নেতায় পড়ে, নেতিয়ে পড়ে। আচ্ছা, আর একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে গ্যানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা যায়। তথ্যটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যে প্রস্বেদনের হার নির্ণয় যন্ত্রের নাম কি? গ্যানং পটোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা এখান থেকে টোটাল তিনটা কথা বলবো, যে প্রস্বেদন আসলে কি জিনিস। প্রস্বেদন যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় বা বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলা হয়। বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে বলা হয়, বলেছেন প্রয়োজনীয় ক্ষতি, এবং গ্যানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদনের হার নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে প্রস্বেদন আসলে আমরা বুঝতে পারতেছি, প্রস্বেদন মিন্স হোয়াট। প্রস্বেদন মিন্স, প্রস্বেদন মিন্স বাষ্পমোচন বা পানিটা কি হিসেবে? বাষ্পাকারে বের হয়ে যাওয়া। তাহলে পানি যে এই বাষ্পাকারে বের হয়ে যাবে, সে তিন ভাবে যাইতে পারে। এইটা ধরলাম আমার এই যে একটা গাছ, এখানে হইতেছে আমার পানি ছিল, সে মূলরমের মাধ্যমে, মূলের মাধ্যমে কাণ্ডে এবং পরবর্তীতে শাখা প্রশাখায় এবং পাতায় চলে যাচ্ছে, এবং পাতার থেকে এই পানিটা যখন বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে, তখন আমরা সেটাকে বলতেছি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন।
এবং এই পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনই উদ্ভিদের প্রধান প্রচ্ছেদন, কারণ 95 to 97%, এই পার্সেন্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। 95 to 97% পানি বের হয়ে যায় পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনের মাধ্যমে। এই জন্যই পত্ররন্ধ্র বা পাতাই হইতেছে প্রচ্ছেদনের প্রধান অঙ্গ, প্রচ্ছেদনের প্রধান অঙ্গ। আচ্ছা, এরপরে এইখানে একটা জিনিস দেখানো হয়েছে যে কিউটিকল আসলে উদ্ভিদের যে পাতা ব্যতীত বাইরের যে ত্বক গুলা, এইটা হইতেছে উদ্ভিদের একটা বাইরের ত্বক, এটা হইতেছে উদ্ভিদের ত্বক। তো ত্বকের উপরে কিউটিকলের একটা আবরণ থাকে, আমরা পরে জানবো আসলে কিউটিকল কি জিনিস। এই কিউটিকলের আবরণ ভেদ করে এইখান থেকে পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যায়, এটাকে বলা হয় কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকুলার প্রচ্ছেদন। এটা কত পার্সেন্ট? অ্যারাউন্ড 2 থেকে 5%। এইটাও পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট অফ অল বলছি যে লেন্টিসেল, লেন্টিসেল কি জিনিস সেটা আমরা জানবো। যে উদ্ভিদের কাণ্ডে গৌণ বৃদ্ধির সময় কিছু ফাঁকা স্থান সৃষ্টি হয়, উদ্ভিদের কাণ্ডে গৌণ বৃদ্ধির সময় কিছু ফাঁকা স্থান সৃষ্টি হয়, যেই ফাঁকা স্থান থেকে পরবর্তীতে পানি বাষ্পাকারে বের হয়ে আসে, এটাকে বলা হয় লেন্টিকুলার প্রচ্ছেদন। সহজ কথায় লেন্টিসেলের মাধ্যমে যে প্রচ্ছেদন হয় তাকে আমরা বলবো লেন্টিকুলার প্রচ্ছেদন। এটা হয় <1%। আমার কিচ্ছু লাগবে না, জাস্ট জাস্ট আমার বুঝতে হবে কোনটা কিসের মাধ্যমে, পানিটা কিসের মাধ্যমে, কোন অঙ্গের মাধ্যমে বের হচ্ছে, এবং আমার লাগবে হচ্ছে এই পার্সেন্টেজ গুলা। 95 to 97% ইন কেস অফ পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। কিউটিকুলার প্রচ্ছেদনের বেলায় 2 থেকে 5%, লেন্টিকুলার প্রচ্ছেদনের বেলায় <1%। আচ্ছা, এখন আমরা একটু আসি যে এই যে আমরা লেন্টিসেল পড়লাম, লেন্টিসেল জিনিসটা বোঝা যায়। এটা হইতেছে টোটাল, আমি একটা গাছ নিছি, একটা গাছের কাণ্ড নিছি। তো এই কাণ্ডটাই আমি জাস্ট এইখানে একটু বড় করে দেখাইছি। তো কাণ্ড দেখে ভিতরে দেখা গেলে দেখা যাবে যে একদম ভিতরের দিকে আমার কি থাকতেছে, হলুদ কালারের যে সেলগুলা দেখতেছি, সেলগুলা মিলিত হয়ে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু তৈরি করছে। পরিবহন টিস্যুর কাজ কি? পানিগুলা বহন করা, খাদ্য পানি ইত্যাদি বহন করা, বিশেষ করে পানি বহন করা। তো এই ভাস্কুলার বান্ডেলের পরে যে নীল কালারের যে সেলগুলো থাকে একে আমরা বলি প্যারেনকাইমাল সেল, এবং আমরা সবাই জানি প্যারেনকাইমাল সেল সজীব কোষ। প্যারেনকাইমাল সেল, এই প্যারেনকাইমাল সেল সজীব হওয়া মানে কি, এর মধ্যেও আমার বললাম পানি আছে। এবং লাস্ট অফ অল বাইরের দিকে থাকে হইতেছে আমাদের স্ক্লেরেনকাইমাল সেল, স্ক্লেরেনকাইমা সেল। তো যখন এইখানে একটা উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি বা যেটাকে আমরা বলি গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি বা যেটাকে আমরা বলি গৌণ বৃদ্ধি হয়, তখন লাস্টের এই স্ক্লেরেনকাইমার সেলগুলো সরে যায়, স্ক্লেরেনকাইমার সেলগুলো সরে যায়, এইখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি করে, যাকে আমরা বলি লেন্টি সেল। সহজ কথা, লেন্টি সেল, লেন্টি সেল। এই লেন্টি সেল কি করতেছে? এই যে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেল থেকে পানি আসতেছে প্যারেনকাইমাল সেল, এবং প্যারেনকাইমাল সেল থেকে আলটিমেটলি এই লেন্টিসেল হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। এটাই কি বলতেছি লেন্টিকুলার প্রচ্ছেদন, যার মাত্রা হইতেছে <1%। দ্যাটস ইট। তাহলে আমরা মূলত যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে প্রচ্ছেদনের প্রকারভেদ। কি কি প্রচ্ছেদন? ফার্স্ট অফ অল পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, 1 নাম্বার পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, 2 নাম্বার কিউটিকুলার প্রচ্ছেদন, 3 নাম্বার লেন্টিকুলার প্রচ্ছেদন। ওকে, আমরা চলে আসি বইতে। বইতে কিভাবে দাগাতে হবে, এই হচ্ছে মূল কথা। প্রচ্ছেদনকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রচ্ছেদনকে কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। 1 নাম্বার পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, 2 নাম্বার ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন। বা জাস্ট এখান থেকে আর কিচ্ছু লাগবে না, এখান থেকে আমাদের করতে হবে প্রচ্ছেদন এবং লাস্ট লাইন, কাজেই পাতায় প্রচ্ছেদনের প্রধান অঙ্গ। এই দুইটা জায়গা থেকে আমাদের এমসিকিউ আসবে, এই দুইটা জায়গা থেকে আমাদের এমসিকিউ আসবে। ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন আর কিচ্ছু না, উদ্ভিদের শুষ্ক থাকা এই যে কিউটিকল, এই জিনিসটা আমরা এখন একটু বুঝি। যে উদ্ভিদ দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য বহিত্বকে, বহিত্বকের উপর কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থের আস্তর থাকে, যাকে কিউটিকল বলে। কিউটিন হলো স্নেহ জাতীয় পদার্থ, বিশেষ করে পাতার উভয় পাশের বহিত্বকে কিউটিকল থাকে। এখন ঘটনাটা কি ঘটছে?
মূল কথা হইতেছে এইটা ধরলাম হইতেছে আমার একটা উদ্ভিদের কাণ্ড বা উদ্ভিদের একটা ত্বক, উদ্ভিদের একটা ত্বক। তো এই ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য, ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা এর উপর একটা লিপিড জাতীয় বস্তু, লিপিড জাতীয় রাসায়নিক পদার্থের, কি বলছি, লিপিড জাতীয়, লিপিড জাতীয় রাসায়নিক পদার্থের স্তর দিয়ে দেয়। তো আলটিমেটলি স্তর ভেদ করে যে পানিগুলো বের হয়ে যায় সেটাই হইতেছে আমাদের কিউটিকুলার প্রচ্ছেদন। এখানে সেটাই বলছে যে পত্র ত্বকের কিউটিকল ভেদ করে সংঘটিত প্রচ্ছেদন প্রক্রিয়াকে ত্বকীয় প্রচ্ছেদন বা কিউটিকুলার প্রচ্ছেদন বলা হয়। জাস্ট পার্সেন্টেজটা লাগবে। আর কিউটিকল কি জিনিস এটা একটু আমাদের বেসিক জিনিসটা জানতে হবে। লাস্ট অফ অল আমাদের লেন্টিকুলার প্রচ্ছেদন। লেন্টিকুলার প্রচ্ছেদন আমি বুঝাইলাম যে লেন্টিসেলতে যখন বের হয়ে যাবে পানি, যখন বাষ্পাকারে লেন্টিসেল পথে বের হয়ে যায় তখন তাকে লেন্টিকুলার প্রচ্ছেদন বলা হয়। আর লেন্টিসেল কখন গঠিত হয়? গৌণ বৃদ্ধির সময়, উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেলের সৃষ্টি হয়, এবং লেন্টিসেল দিয়ে কিছু পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়াকে বলা হইতেছে লেন্টিকুলার প্রচ্ছেদন। লাস্ট অফ অল এই ছকটা দিছে, এই ছকটা লেস ইম্পর্টেন্ট হইলেও হতে কখনো কখনো আসতে দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের টোটাল যে প্রচ্ছেদনটা, এই প্রচ্ছেদনটা কিভাবে হইতেছে। টোটাল প্রচ্ছেদনটা মেইনলি হইতেছে পাতার মাধ্যমে। তো পাতার কোন জায়গা থেকে হইতেছে? পাতার পত্র রন্ধ্র বলে একটা ক্ষুদ্রাঙ্গ আছে, পত্র রন্ধ্র, পত্র রন্ধ্র, পত্র রন্ধ্রের মাধ্যমে আলটিমেটলি এই পত্র রন্ধ্রের প্রস্ফুটনটা হইতেছে। তাহলে আমরা এখন জানতে হবে, আমাদের এখন জানতে হবে পত্র রন্ধ্রের গঠন সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে একটা স্টোমা, স্টোমাটা, স্টোমাটা এটা হচ্ছে পত্ররন্ধ্রের ইংলিশ নাম। স্টোমাটার দুইটা গঠন আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাহ্যিক গঠন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন। তো আমরা ফার্স্ট অফ অল বাহ্যিক গঠনের দিক তাকাই। বাহ্যিক গঠন দিক তাকাইলে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাবো যে আমাদের পত্র রন্ধ্র যে জিনিসটা বা স্টোমাটা বা পত্র রন্ধ্র, এইটা প্রকৃতপক্ষে একটা ক্ষুদ্রাঙ্গ। এটা কি একটা ক্ষুদ্রাঙ্গ? ক্ষুদ্রাঙ্গ। তাহলে এই যে ক্ষুদ্রাঙ্গে অবশ্যই ফার্স্ট অফ অল তাহলে কোষ দ্বারাই তো গঠিত হবে। একটা ক্ষুদ্রাঙ্গ বা একটা অঙ্গ তো কোষ ছাড়া গঠিত হয় না। তো দেখা যাবে যে এই যে আমাদের ছিদ্রপথটা মাঝখানে থাকে, মাঝখানে যে ছিদ্রপথে পানিটা বের হয়ে আসবে অ্যাকচুয়ালি, এই যে ছিদ্রপথে পানিটা বের হয়ে আসবে অ্যাকচুয়ালি, এই ছিদ্রপথটা দুইটা কোষ দ্বারা রক্ষিত থাকে, দুইটা কোষ দ্বারা রক্ষিত থাকে, রক্ষিত থাকে। এই কোষটাকে বলা হয়, দুইটা কোষকে বলা হয় রক্ষী কোষ। এই দুইটা কোষকে বলা হয় রক্ষী কোষ। তো রক্ষী কোষের 4 নাম্বার বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য অর্ধচন্দ্রাকৃতির, অর্ধচন্দ্রাকৃতি। এবং 2 নাম্বার বৈশিষ্ট্য, এখানে সবুজ সবুজ অনেক ছোট ছোট গোলাকার বস্তু দেখতে পাইতেছি। এরা আসলে কি? এরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার মানে ক্লোরোপ্লাস্ট থাকবে কিরকম? ক্লোরোপ্লাস্ট থাকবে হইতেছে বহু, ক্লোরোপ্লাস্ট থাকবে বহু। তাহলে বহু ক্লোরোপ্লাস্ট থাকলে অবশ্যই সে খাদ্য তৈরি করতে সক্ষম, খাদ্য তৈরি করতে সক্ষম। 3 নাম্বার বৈশিষ্ট্য, এখানে একটা মাত্র নিউক্লিয়াস দেখতেছি, তার মানে সুস্পষ্ট একটি নিউক্লিয়াস থাকবে, একটি নিউক্লিয়াস থাকবে। তার মানে ক্লোরোপ্লাস্ট থাকবে হচ্ছে বহু, একাধিক, আর নিউক্লিয়াস থাকবে একটি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন হবে নিচের কোনটি রক্ষী কোষের বৈশিষ্ট্য নয়। লাস্ট অফ অল, এই যে প্রত্যেকটা রক্ষী কোষ যে সাইটোপ্লাজম দ্বারা গঠিত, এই রক্ষী কোষের ভেতরে যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমটা অবশ্যই অত্যন্ত ঘন। তাহলে রক্ষী কোষের বৈশিষ্ট্য হইতেছে আমরা জানলাম চারটা: অর্ধচন্দ্রাকৃতির, বহু ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট, যার কারণে তারা খাদ্য তৈরি করতে সক্ষম, একটি নিউক্লিয়াস বিশিষ্ট, একটি সুস্পষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট, এবং ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট। আচ্ছা, রক্ষী কোষের চারপাশে আকার আকৃতিটা কিছুটা ভিন্ন কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় সহকারী কোষ। এদেরকে কি বলা হয়? সহকারী কোষ, সহকারী কোষ। আর এদের কাজ কি এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। তার মানে আলটিমেটলি যে পত্ররন্ধ্র সেটা দুইটা কোষ দ্বারা গঠিত, দুইটা কোষ দ্বারা গঠিত। এট ফার্স্ট তার ভিতর বাইরে তার ঠিক পাশেই থাকবে দুইটি, দুইটি রক্ষী কোষ। কয়টি রক্ষী কোষ? দুইটি রক্ষী কোষ, দুইটি রক্ষী কোষ। এবং দুইটি রক্ষী কোষের সাথে সে কি থাকবে? চারপাশ দিয়ে তার সহকারী কোষ থাকবে, চারপাশ দিয়ে তার সহকারী
কোষ থাকবে। এই দুই টাইপের কোষ এবং মাঝখানে অবস্থিত ছিদ্র, যাকে বলা হচ্ছে আমার রন্ধ্র, দ্বারা টোটাল সিস্টেমটা হইতেছে আমার একটা পত্ররন্ধ্র। এখন আসি পত্ররন্ধ্রের অভ্যন্তরীণ গঠনে। পাতা, পত্ররন্ধ্র কোথায় থাকবে? অবশ্যই পাতা। তো পাতার দুইটা ত্বক থাকে, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্বক, এটা হইতেছে ঊর্ধ্ব ত্বক, আর এটা হইতেছে আমাদের নিম্ন ত্বক, এটা হচ্ছে আমাদের নিম্নত্বক। তো ঊর্ধ্বত্বকের উপরে আমরা জানছি যে একটা কিউটিকলের আবরণ থাকে, একটা কিউটিকলের আবরণ থাকে। তো এই যে ঊর্ধ্বত্বকের নিচে দুই সারির প্যারেনকাইমাল সেল থাকে। এর মধ্যে যে লম্বা টাইপের সেল, এদেরকে বলা হয় দুই টাইপের সেল, একটাকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এই লম্বা যে সেলগুলা, এই যে লম্বা সেলগুলা, এদেরকে বলা হয় লম্বা প্যালিসেড প্যারেনকাইমা, সেট প্যারেনকাইমা। আর এই যে ছোট ছোট গোল্লাকৃতির, এই ছোট ছোট গোল্লাকৃতির যে সেলগুলা, এদেরকে বলা হইতেছে, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, এর মাধ্যমে আসলে কিভাবে আমাদের প্রস্ফুটনটা হয় এখানে বুঝি। এই যে মাঝখানে যে টিস্যুটা দিছি, এইটা হইতেছে আমাদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল, রাইট? এটা হচ্ছে আমাদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেলের ভেতর কি থাকবে? আমরা জানি একটা জায়গায় জাইলেম থাকবে, জাইলেম থাকবে, আর ভিতরের লাল অংশটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, ফ্লোয়েম। তাহলে এইখানের ভিতর কি আছে? অবশ্যই পানি আছে। এই পানিটা আসলে বাইরে বের হয়ে যায়, এই পানিটা আসলে বাইরে বের হয়ে যায় প্যারেনকাইমাল সেল তথা স্পঞ্জি সেলের মধ্যে ঢুকে। এবার একটা জিনিস খেয়াল করছি, যে এই যে দুইটা অনেকগুলা স্পঞ্জি সেলের মাঝখানে কিছু গহ্বর পাওয়া যায়, এদেরকে বলা হয় বায়ু কুঠুরি, এদেরকে বলা হয় বায়ু কুঠুরি। তো এই পানিগুলা আলটিমেটলি এই বায়ু কুঠুরিতে এসে জমে, H2O, H2O, H2, এবং এক পর্যায়ে বায়ু কুঠুরির মধ্যে অবস্থিত পানিগুলা বাষ্পাকারে এই রন্ধ্রপথে বের হয়ে যায়। এটাই হচ্ছে প্রস্বেদনের প্রসেস, আর প্রস্বেদনের পত্ররন্ধ্রের অভ্যন্তরীণ গঠন। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, পত্ররন্ধ্রের অভ্যন্তরীণ গঠনটা চিত্র সহ বই খুললে, বই দেখে মুখস্থ করাটা জরুরি, কারণ এটা সিকিউতে এর আগে বোর্ডে আসছে এবং সামনে আসবে। আচ্ছা, ভালো কথা। তো পত্ররন্ধ্রের গঠন আমরা পড়লাম, এখন আমাদের মূল প্রসেস, আমরা একটু বইতে চলে আসি, আমরা একটু বইতে চলে আসি পত্ররন্ধ্র। ফার্স্ট অফ অল, এখান থেকে একটা জোস কোশ্চেন হয়, সেটা হচ্ছে পত্ররন্ধ্র কোথায় থাকে? কচিকাণ্ডের ঊর্ধ্ব ও নিম্নতলে বহিত্বকে অবস্থিত। তাহলে মানে পাতার কোথায়? পাতার ঊর্ধ্বতলেও থাকবে, নিম্নতলেও থাকবে। শুধুমাত্র যে নিম্নতলে থাকবে তা না, ঊর্ধ্বতলেও থাকতে পারে, নিম্নতলেও থাকতে পারে। অবস্থিত দুটি রক্ষীকোষ, রক্ষীকোষ থাকবে কয়টা? রক্ষীকোষ থাকবে দুইটা। পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে। এই সংজ্ঞাটা কয়ের জন্য লেস ইম্পর্টেন্ট হইলেও ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পত্ররন্ধ্র বিশেষ আকৃতির ছিদ্র নয়, এই কথাটা লাগবে এমসিকিউ এর জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতি বর্গ সেন্টিমিটারে কত? 1,000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে, এই তথ্যটাও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পত্ররন্ধ্রের গঠনের মধ্যে কি আছে? আমরা দেখলাম দুই টাইপের কোষ, এক নাম্বার দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ এবং এদের দিয়ে পরিবেষ্টিত রন্ধ্র। পত্ররন্ধ্রের রক্ষী কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, আর আমরা জানলাম প্রত্যেকটা রক্ষী কোষের পাশে আবার সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন আকার আকৃতির কোষ থাকে, এদেরকে বলা হয় সহকারী কোষ। এবং স্টোমাটার নিচে আমরা জানছি একটি বড় বায়ুকুঠুরি থাকে। নিচের দিকের কথা আপাতত না পড়লেও চলবে। আচ্ছা, পত্ররন্ধ্রের কাজ আমরা সবাই জানি। পত্ররন্ধ্রের মাধ্যমে কি হবে? অক্সিজেন ভিতরে ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বাইরে যাবে। শুধু তাই না, পানিটাও বললাম বাইরে বের হয়ে যাচ্ছে, যার কারণে আলটিমেটলি উদ্ভিদ দেহটা ঠান্ডাও থাকতেছে এবং প্রস্বেদনের মাধ্যমে একটা মূলর চাপ সৃষ্টি হয়। তো ফার্স্ট কাজটা কি? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে যে গ্যাসীয় বিনিময়টা হয়, সেই গ্যাসীয় বিনিময় গঠন করা। দুই নাম্বার, উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি, প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত কিছু ঘটে, যেরকম মানুষ অতিরিক্ত পানি কি করে দেয়? ইউরিনের মাধ্যমে নিষ্কাশন করে। ঠিক একইভাবে উদ্ভিদ তার অতিরিক্ত পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বাষ্পাকারে বের করে দেয়, যা পত্ররন্ধ্রের প্রধান কাজ। তাহলে পত্ররন্ধ্রের প্রধান কাজ যদি বলে, সেটা বললাম সালোক সংশ্লেষণ আর শ্বসন না, অতিরিক্ত পানি বের করে দেওয়া, এটাই হচ্ছে পত্ররন্ধ্রের প্রধান কাজ। অর্থাৎ পত্ররন্ধ্রের প্রধান কাজ আর কিচ্ছু না, সেটা হচ্ছে প্রস্বেদন, এটা হচ্ছে প্রস্বেদন, দ্যাটস ইট।
এতে পরিবেশ শীতল থাকে। বাতাসে যদি পানি থাকে অবশ্যই শীতল থাকবে। অতিতাপের ক্ষতি থেকে উদ্ভিদ রক্ষা পায়, অর্থাৎ উদ্ভিদাঙ্গ বা টোটাল উদ্ভিদ পাতা বা উদ্ভিদ দেহকে ঠান্ডাও রাখে। একই সময় পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলো ক্লোরোপ্লাস্ট থাকায় তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে খাদ্য তৈরি করতে পারে, যা একটু আগে আমরা পড়লাম। আর প্রস্বেদনের সময় পানি জলীয় বাষ্পকারে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে নির্গত হয়। লুকায়িত পত্ররন্ধ্র প্রস্বেদনের হার হ্রাস করে, এই জিনিসটা জরুরি। কি প্রস্বেদনের হার হ্রাস করে? কে? লুকায়িত পত্ররন্ধ্র। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ এই লুকায়িত পত্ররন্ধ্র থেকে মরুজ উদ্ভিদে আমরা পরবর্তীতে পড়বো। স্ট্রোমা আর স্ট্রোমাটার মধ্যে পার্থক্য আমরা সবাই জানি। স্ট্রোমা কি জিনিস? স্ট্রোমা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাট্রিক্স, যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ছাত্র বা ম্যাট্রিক্সটাকেই বলা হয় স্ট্রোমা। এটা আমরা সবাই জানি, আমরা টোটাল জিনিসটা পারবো। এটা ক্ষয়ের জন্য দেখা যায়, বাট খুবই 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 লেস ইম্পর্টেন্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার আলটিমেটলি যদি আমি পত্ররন্ধ্রটাকে কাজে লাগাইতে চাই, অর্থাৎ এই যে আমার একটা পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্রের মাধ্যমে আমার প্রধান কাজটা কি? প্রধান কাজটা হচ্ছে যে পানিটা ছিল সেই পানিটা বাষ্পাকারে বাইরে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এই বের হইতে হলে পত্ররন্ধ্রকে তো অবশ্যই খোলা থাকতে হবে, তাই না? আবার সবসময় খোলা থাকাও যাবে না। যখন পানির পরিমাণ কমে যাবে তখন আসলে পত্ররন্ধ্র কি হতে হবে? বন্ধ হয়ে যাবে। তো এই যে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার কৌশল, পত্ররন্ধ্র বন্ধ ও কৌশল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিছে। তার মধ্যে একটা মতবাদকে আমরা সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী যদি করি, একটা মতবাদ হচ্ছে এরকম, ভন মহুল যেটাকে বলা হয়, বিজ্ঞানী এইচ ভন মহুল, MOHL, এর একটা মতবাদ আছে। তো প্রত্যেকটা মতবাদের মেইন তথ্যটা আমাদের জানতে হবে। সে বলছে রস স্ফীতি এ মূল কারণ হিসেবে বলছে যে রস স্ফীতি। দুই নাম্বার যে কথা সে বলল সেটা হচ্ছে লয়েড। লয়েড লয়েড কি বলল? লয়েডের মতবাদটার নাম হতেছে স্টার্চ সুগার স্টার্চ সুগার মতবাদ। এটাও আমরা পড়বো। তিন নাম্বারে তিন নাম্বারে আমাদের আর একজন বিজ্ঞানী স্যাইরি, সে বলল যে না, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমরা লাস্ট অফ অল পাইলাম সেটা হচ্ছে আধুনিক মতবাদ, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আধুনিক মতবাদ। এই আধুনিক মতবাদ কে দিছেন? আধুনিক মতবাদ দিছেন ইমামুরা এস ইমামুরা। আমরা পড়বো ফার্স্ট অফ অল আধুনিক মতবাদটাই আমরা পড়বো। আচ্ছা, তো আধুনিক মতবাদটা আমরা সরাসরি শুরু করি। নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের আধুনিক মতবাদ। তো আধুনিক মতবাদ পড়ার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে খুব ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হইতেছে দুইটা কথা। একটা হচ্ছে অন্ত অভিশ্রবণ, আর একটা হচ্ছে বহি অভিশ্রবণ। দুইটা কথা আমাদের বুঝতে হবে। বহি অভিশ্রবণ। আচ্ছা, অন্ত অভিশ্রবণে কি হবে? কোষের মধ্যে পানি H2O ঢুকবে, কোষের মধ্যে H2O ঢুকবে, এই জিনিসটা বুঝতে হবে। অন্ত অভিস্রবণ হলে কি হবে? H2O ঢুকবে। আর H2O যখনই ঢুকবে, এটা সবসময় সবসময় মাথায় রাখতে হবে যে H2O ঢুকলে চাপ বাড়বে অবশ্যই। আর চাপ বাড়লে সেটা অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই সেই পত্ররন্ধ্র খুলে যাবে। সহজ কথা, পত্ররন্ধ্রকে তুমি যদি কোনো একটা দরজার মতো চিন্তা করো, তাহলে দরজা খুলতে হলে তোমাকে কি দিতে হবে? চাপ দিতে হবে। সহজ জিনিস। আর বহি অভিস্রবণ ঠিক উল্টা, H2O বের হবে, বহিঃশ্রবণে কি হবে? H2O বের হবে। তাহলে বের হলে কি হবে? অভিস্রবণিক যে চাপটা ছিল সেই চাপটা কমবে, এন্ড লাস্ট অফ অল চাপ কমলে সেই টোটাল দরজাটা কি হয়ে যাবে? আবার বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দুইটা বেসিক জিনিস যা আমাদের বুঝতে হবে। এখন আসি যে আধুনিক মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে কোন লাইট জানি? আমরা সবাই জানি ব্লু লাইট। এই তথ্যটা বললাম এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। কেন ত্বরান্বিত করে? এইটাও আমাদের একটু বুঝতে হবে। কারণ এই যে রক্ষী কোষগুলা আছে,
এই যে রক্ষী কোষগুলা আছে, এই রক্ষী রক্ষী কোষগুলাই এক ধরনের রিসেপ্টর থাকে, এক ধরনের রিসেপ্টর। রিসেপ্টর কি করে? রিসিভ করে, উদ্দীপনা রিসিভ করে। তাহলে এই যে আলোটা এই রিসেপ্টরে আপতিত হলে রিসেপ্টরটা উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হওয়ার কারণে আশেপাশে অবস্থিত, আশেপাশে যেই সহকারী কোষ, এটা তো আমার সহকারী কোষ তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের সহকারী কোষ, আর ভেতরের দুইটা হইতেছে আমাদের রক্ষী কোষ। এই সহকারী কোষে অবস্থিত পটাশিয়াম আয়ন, চারপাশ দিয়ে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আমার রক্ষী কোষের মধ্যে প্রবেশ করতে থাকে, রক্ষী কোষের মধ্যে প্রবেশ করতে থাকে। তাহলে রক্ষী কোষের মধ্যে যদি পটাশিয়াম আয়ন প্রবেশ করে, বেশি পরিমাণ প্রবেশ করে, তাহলে কি হবে? পটাশিয়াম আয়ন বেড়ে গেল। আর পটাশিয়াম আয়নটা কি? একটা দ্রব্য। তাহলে যখনই পটাশিয়াম আয়নটা বাড়বে, অর্থাৎ পটাশিয়াম আয়ন রক্ষী কোষে, এটা হচ্ছে রক্ষী কোষে ঢুকতেছে পটাশিয়াম আয়ন, প্রবেশ প্রবেশ করলো। তাহলে প্রবেশ করলে কি হবে? প্রবেশ করলে কি হবে? তার সলিউট, সলিউটের পরিমাণ, সলিউট বা দ্রবের পরিমাণ বেড়ে যাবে না? দ্রবের পরিমাণ বেড়ে যাবে না? দ্রবের পরিমাণ বেড়ে গেল, বেড়ে গেল, বেড়ে গেল। যে এই সেলের মধ্যে পটাশিয়াম আয়ন, প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন আছে, অর্থাৎ আমার সেলের যে সাইটোপ্লাজম, পটাশিয়াম আয়নের ঘনত্ব অনেক বেড়ে গেছে। তাহলে কিন্তু আমাদের সেল বললাম এই জিনিসটা সবসময় চায় না, অর্থাৎ সে চায় সে যেন একটা নিজস্ব নিজের ঘনত্ব, স্বাভাবিক ঘনত্ব রক্ষা করে। এই জন্য সেই ঘনত্ব কমাইতে হলে সে কি করবে? H2, আশেপাশের যেই H2 পানি ছিল, অর্থাৎ সহকারী কোষের যেই পানি ছিল সেই পানি দিবে। এই পানিগুলাও ভেতরে প্রবেশ করতে থাকবে। সহজ ভাবে বুঝাই, ধরলাম এটা হইতেছে আমার একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি চিনি দিয়ে ফেলাইছি বিষ বেশি, চিনি দিয়ে ফেলাইছি বেশি, এখন অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। তাহলে অতিরিক্ত মিষ্টি হওয়া কি খাইতে পারবো? খাইতে পারবো না। তখন আমি কি, আমরা কি করি? বলছেন আর একটু পানি ঢেলে দাও, আর একটু পানি ঢেলে দাও, তাহলে কি হবে? চিনিটা আর অতিরিক্ত মিষ্টি থাকবে না। ঠিক সেম কেস বললাম পত্ররন্ধ্রের বেলায়ও হয়, যে যখনই পটাশিয়াম আয়ন আস্তে 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 রক্ষী কোষের মধ্যে ঢুকে, রক্ষী কোষে পটাশিয়ামের ঘনমাত্রা বেড়ে যায়, তখন পানিও রক্ষী কোষের মধ্যে ঢুকে। ফলে এখানে আলটিমেটলি কি হইতেছে? আলটিমেটলি আমার অন্ত অভিস্রবণ হইতেছে, অন্ত্র অভিস্রবণে পানি ঢুকতেছে। ফলে অভিস্রবণিক চাপ বেড়ে যাচ্ছে, এবং সেই চাপ বাড়ার কারণে আলটিমেটলি আমার পত্ররন্ধ্র খুলে যেতেছে, যেটাই সেখানে আসলে দেখানো হয়েছে। এই ডান পাশের চিত্রে পত্ররন্ধ্র খোলাটা দেখানো হয়েছে। এখন আসা যাক যে এটা হইতেছে আমার সেই পটাশিয়াম আয়ন ছিল, আর এখানে ছিল পানি ছিল। আচ্ছা, কোনো কারণে ধরলাম, কোনো কারণে ধরলাম পটাশিয়াম আয়ন বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়ন বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম আয়ন বের হয়ে যাচ্ছে। বা পটাশিয়াম আয়ন যখন বের হবে, তখন আলটিমেটলি তার ঘনত্ব কমে যাবে, পটাশিয়াম আয়ন বের হয়ে যাবে। পটাশিয়াম আয়ন এখান থেকে রক্ষী কোষ থেকে সহকারী কোষে ঢুকে যাচ্ছে, সহকারী কোষে ঢুকে যাচ্ছে। রক্ষী কোষ থেকে পটাশিয়াম আয়ন সহকারী কোষে ঢুকে যেতেছে। তো স্বাভাবিকভাবেই পটাশিয়াম আয়ন যখন রক্ষী কোষে ঢুকে যাবে, রক্ষী কোষ থেকে বের হয়ে যাবে, সরি, রক্ষী কোষ থেকে বের হয়ে যাবে, তাহলে রক্ষী কোষের ঘনমাত্রাও কমে যাবে। ফলে কি বলবে? না, পানিও, যেহেতু ঘনমাত্রাটা আমার সেম থাকতে হবে, তাহলে পানিটাকেও বললাম সেই রক্ষী কোষ থেকে সহকারী কোষে বের হয়ে যেতে হবে, রক্ষী কোষ থেকে সহকারী কোষে বের হয়ে যেতে হবে। এবং আলটিমেটলি বের বের হলে তার কি হবে? বহিঃ অভিস্রবণ হইতেছে। তো বহিঃ অভিস্রবণ হলে কি হবে? পানি বের হয়ে যাচ্ছে, চাপ কমবে, আলটিমেটলি আমার যে দরজা বা পত্ররন্ধ্র ছিল সেটা বের হয়ে যাবে। এইটাই হইতেছে আমার আধুনিক যে মতবাদটা, পত্রন্ধ্রীয় প্রচ্ছেদনের আধুনিক মতবাদের ব্যাখ্যা। এটাই হচ্ছে মূল কথা বলছে। আর একটা কিছু জিনিস একটু বলা যায়, আর একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে কখনো কখনো এই যে রক্ষী কোষে, এই রোগটা হচ্ছে আমার রক্ষী কোষ, এই রক্ষী কোষে পানির অভাব দেখা যায়, পানির অভাব দেখা যায়। যখনই পানির অভাব দেখা যাবে, তখন সেখানে একটা অ্যাসিড তৈরি হয় যার নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডটা তৈরি হওয়া মানে কি? তার পিএইচ বললাম, তার পিএইচ বললাম কমে গেছে। তাহলে এখন আমরা জানি যে পিএইচ, এখন আমরা একটু পড়ি যে পিএইচ কিভাবে, এই জিনিসটা বুঝলে আমাদের পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া কৌশলটা সহজ হয়ে যাবে। পিএইচ কিভাবে আসলে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা ত্বরান্বিত করে। তার আগে আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা একটু ভেতরে ঢুকে আসি, যে স্টার্চ,
এটা হইতেছে পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। কিন্তু স্টার্চ যদি গ্লুকোজে পরিণত হয়ে যায়, গ্লুকোজ বললাম আবার পানিতে দ্রবণীয়। আচ্ছা, ভালো কথা। তো যখন এই স্টার্চটা অদ্রবণীয় হওয়ার কারণে স্টার্চ যদি সেলের মধ্যে ঢুকে, সেলের মধ্যে ইন করে, সেলের মধ্যে ইন করে, সেলের মধ্যে ঢুকে, তাহলে বললাম তার মধ্যে কোনো অভিস্রবণিক চাপের, অভিস্রবণিক চাপ পরিবর্তন হয় না। অভিস্রবণিক চাপ পরিবর্তন, চাপের পরিবর্তন হয় না। অর্থাৎ তার যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থাকে। কিন্তু স্টার্চটা যখন গ্লুকোজে পরিণত হয়, আর গ্লুকোজটা তো দ্রবণীয়, তাহলে যখন সেই সেলের মধ্যে গ্লুকোজ, গ্লুকোজ একটা দ্রব, তাহলে দ্রবের পরিমাণ বাড়বে, তাহলে অবশ্যই, অবশ্যই সেই দ্রবের, যে সেলের মধ্যে দ্রবের ঘনত্বটাও কি হবে, ঘনত্বটাও বেড়ে যাবে। তাহলে ঘনত্ব বাড়বে, বাড়লে তো বাড়া তো থাকবে না, সেল তো ঘনত্বটা বেশি এইভাবে সেল চাইবে না, সে চাবে একটা স্বাভাবিক ঘনত্ব বজায় রাখতে। তখন কি হবে, তখন আবার বললাম পানি প্রবেশ করবে, তথা অন্ত অভিস্রবণ ঘটবে, অন্ত অভিস্রবণ ঘটবে। তার মানে যখন অন্ত অভিস্রবণ ঘটবে তখন পত্ররন্ধ্র আবার বলবে। তাহলে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে স্টার্চ সুগার মতবাদ অনুযায়ী যখন কোন স্টার্চ সুগারে পরিণত হয়, এবং সেই সুগার পানিতে দ্রবণীয় হওয়ায় সেলের ঘনত্ব বেড়ে যায়, তখন আশেপাশের সহকারী কোষ থেকে অন্তঃবিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করে, পানি প্রবেশ করে। এবং আমরা জানি পানি প্রবেশ করলে চাপ বাড়বে, এবং চাপ বাড়লে দরজা খুলে যাবে। ঠিক উল্টা ঘটনা, যদি গ্লুকোজটা আবার স্টার্চে পরিণত হয় তাহলে কি হয়ে যাবে, আগের যে অতিরিক্ত চাপ ছিল, আর স্টার্চ যেহেতু অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, তার কারণে তার ভেতর কোনো অভিস্রবণিক চাপের তারতম্য ঘটবে না। যে কিন্তু অতিরিক্ত চাপটা তাহলে কি হয়েছিল, স্টার্চে পরিণত হওয়ার কারণে চাপটা কমে যাবে, চাপটা কমে গেলে এই খোলাটা আস্তে করে বন্ধ হয়ে যাবে। এই হইতেছে আমাদের স্টার্চ সুগার মতবাদ। এখন আসা যাক তাহলে পিএইচ কিভাবে, একটা পিএইচ কিভাবে পত্ররন্ধ্র বন্ধ হওয়া বা খোলা নিয়ন্ত্রিত করে, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তো সেলের মধ্যে আমরা জানি একটা সেলের মধ্যে কি হয়, শ্বসন হয়, এবং শ্বসনে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এই কার্বন ডাই অক্সাইড বললাম পিএইচ কমায় দেয়, কত, অ্যারাউন্ড লেস দেন 5। যখনই 5-এর নিচে পিএইচ চলে যাবে, যখন পাঁচের কোষ রসের পিএইচ 5-এর নিচে কমে যাবে, তখন চিনিটা অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হবে। কি পরিণত হবে, আমাদের যে দ্রবণীয় গ্লুকোজ ছিল, বা দ্রবণীয় চিনি যেটাকে ছিল, দ্রবণীয় চিনি যেটাকে বলে, দ্রবণীয় চিনি যেটা ছিল, সেই চিনিটা কিসে পরিণত হবে, স্টার্চে পরিণত হবে, স্টার্চে পরিণত হবে। স্টার্চে পরিণত হলে সেটা কি হবে, সেটা পত্ররন্ধ্র, কি পত্ররন্ধ্র, গ্লুকোজ থাকলে খুলতো, তাহলে স্টার্চে পরিণত হলে পত্ররন্ধ্র বন্ধ হবে। ঠিক একইভাবে যখন পিএইচ আবার 5-এর চাইতে বেড়ে যাবে, তখন কি হবে, এই স্টার্চ, এই স্টার্চ চিনিতে পরিণত হবে, দ্রবণীয় চিনি, চিনি যেটা কিনা পানিতে দ্রবণীয়। এবং আমরা জানি তখন কি হবে, আবার ঠিক উল্টা ঘটনা, অর্থাৎ অন্ত অভিস্রবণ ঘটবে, অন্ত অভিস্রবণ ঘটবে। এবং অন্ত অভিস্রবণ, এবং অন্ত অভিস্রবণ ঘটলে পত্ররন্ধ্র কি হবে, খুলবে। সহজ জিনিস। এই জিনিসটাই বললাম, টোটাল প্রসেসটা বলছে, এই জিনিসটাই টোটাল প্রসেসটা বলছে। তো আলটিমেটলি এই অন্ত বিস্রবণ হোক আর বহিঃ বিস্রবণ হোক, দুই ক্ষেত্রেই কি হচ্ছে, কোষ রস, এই কোষ রসের যে ঘনত্ব, সেই কোষ রসের ঘনত্বটাই হইতেছে আমার মেইন ফ্যাক্টর। কোষ রসের ঘনত্ব কমতেছে বাড়তেছে, এটার উপরে, ঘনত্বের উপর নির্ভর করে অন্ত বিস্রবণ বা বহিঃ বিস্রবণ হচ্ছে। তাহলে এই কোষ রসের যেই ঘনত্ব, এই ঘনত্বটার কারণে যে পত্ররন্ধ্র বন্ধ হয় বা পত্ররন্ধ্র খোলে, সেটাই বললাম ফার্স্ট অফ অল বলছিলেন মোহল। এই যে ঘটনাটা, এটাই হইতেছে সেই মোহল মতবাদ, রস স্ফীতি, কোষ রসের স্ফীতি, আর লয়েডের স্টার্চ সুগার মতবাদ, আর স্যারের পিএইচ মতবাদ আধুনিক মতবাদ। তার মানে আমরা যদি একটা গ্রাফের মতো, সরি একটা টেবিলের মতো করতে যাই, যে যেই টেবিলে এক পাশে, যেই টেবিলে এক পাশে পত্ররন্ধ্র খোলা থাকবে, এবং আর এক পাশে পত্ররন্ধ্র বন্ধ হওয়া থাকবে,
তাহলে আমরা লিখতে পারি 1 নম্বরে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন H2O প্রবেশ প্রবেশ। তার মানে এখানে 1 নম্বর কি লিখবো, পটাশিয়াম আয়ন আর H2O প্রবেশ হলে এখানে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হওয়া, বের হলে বন্ধ হবে, সহজ জিনিস। বতে বের হওয়া, বতে বন্ধ। আর পটাশিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন পরস্পরের উল্টা। দ্যাট মিনস এইখানে হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাবে, আর এইখানে হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে, হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে। আচ্ছা, ভালো কথা। তো পত্ররন্ধ্র যখন খুলবে তখন কি হবে, স্টার্চ, স্টার্চ কিসে পরিণত হবে, চিনিতে পরিণত হবে বা গ্লুকোজে পরিণত হবে। আর এই পাশে যখন পত্ররন্ধ্র বন্ধ হবে তখন গ্লুকোজ কিসে পরিণত হবে, অদ্রবণীয় স্টার্চে পরিণত হবে। 4 নম্বর একটা জিনিস, পত্ররন্ধ্র খুলবে কে, ব্লু লাইট, ব্লু লাইট পত্ররন্ধ্র খুলবে। এইখানে সেরকম কোনো লাইটের কথা উল্লেখ নাই। আর একটা কথা, লাস্ট ইম্পর্টেন্ট কথা, এটা দ্বারা মনে রাখা যায় যে আমরা পিএইচ যখন বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাওয়া মানে কি, পিএইচটা কি হইতেছে, বেড়ে যাচ্ছে। একটা জিনিস দ্বারা মনে রাখা, পিএইচ বেড়ে যাচ্ছে, পিএইচ বাড়তেছে, তখন আমার পত্ররন্ধ্র খুলে যাবে। আর এই পাশে পিএইচ যখন কমে যাচ্ছে, আবার বলা যায় যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, ভিতরে বেড়ে গেলে পিএইচ পরিমাণ কি হয়ে যায়, কমে যায়, তখন বললাম পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এই টোটাল 5টা বিষয় ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাই হইতেছে আমাদের পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে মূল বেসিক জিনিস। এখান থেকে জাস্ট আধুনিক মতবাদটা যদি আসে বই থেকে সুন্দর মতো বুঝে 1-2টা শিরোনামে লিখতে হবে। একটা হচ্ছে পত্ররন্ধ্র খুলবে কখন, পত্ররন্ধ্র বন্ধ হবে কখন। এই 2টা চিত্র দ্বারা বুঝাই দিলেই আমাদের মূলত ফুল মার্ক আমরা পেয়ে যাব। এখন আমরা আসি বইতে, বইতে কি বলছে সেদিকে আসি। পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়ার কৌশল, রক্ষী কোষদ্বয় স্ফীতি, রক্ষী কোষদ্বয় স্ফীতি শিথিল অবস্থা পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এটা তো আমরা জানলাম যে স্ফীত হলে খুলবে, যে আমাদের স্ফীত, স্ফীত হলে পত্ররন্ধ্র কি হবে, খুলবে, পত্ররন্ধ্র খুলবে। কারণ সহজ জিনিস, পত্ররন্ধ্র একটা পাশে 2টা সেল স্ফীত হলে বেঁকে যায়, স্ফীত হলে কি হয়ে যায়, এইভাবে বেঁকে যায়, বেঁকে যাওয়ার কারণে মাঝখানে একটা গতিপথের, ছোট ছিদ্র পথের, ছিদ্র পথের সৃষ্টি হয়। অ্যান্ড লাস্ট অফ অল, এখানে কিছু জিনিস বলছে, এই যে বিভিন্ন মতবাদ, ভন মোহল মতবাদ, মোহলের মতবাদ অনুযায়ী রস স্ফীতি প্রধান কারণ। লয়েড অনুযায়ী কোন মতবাদ, স্টার্চ সুগার হইতেছে পত্ররন্ধ্র খোলার মূল কারণ। স্যারি মতবাদ অনুযায়ী পিএইচ, পিএইচ কত কম হলে, 5-এর কম হলে, পিএইচ কত কম হলে, পিএইচ 5-এর কম হলে পত্ররন্ধ্র খুলে যাবে। আচ্ছা, এইখানে সেই জিনিসটাই বলছে যে অদ্রবণীয় শ্বেতসার আর চিনির মধ্যে যে আদান প্রদানটা কিভাবে হয় সেটাই এখানে বলা হয়েছে, আর কিচ্ছু না। আর আধুনিক মতবাদ, এখান থেকে একটা জোস্ট ইম্পর্টেন্ট 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 তথ্য, আধুনিক মতবাদের অপর নাম হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ, প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটন প্রবাহ মতবাদ কেন বলেন, এখানে পটাশিয়াম আয়নের অপোজিটে, এখানে পটাশিয়াম আয়নের অপোজিটে কি ঘটবে, হাইড্রোজেন আয়ন বা একটা প্রোটনের প্রদান ঘটবে, আদান প্রদান ঘটবে। অর্থাৎ পটাশিয়াম আর হাইড্রোজেন আয়নের ঠিক বিপরীত, পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নের চলন ঠিক বিপরীত। পত্ররন্ধ্র খোলা, কিভাবে খোলা হবে এখানে সেই জিনিসটাই বলছে, আমিও বুঝাই দিচ্ছি। এন্ড লাস্ট অফ অল, পত্ররন্ধ্র কিভাবে বন্ধ হবে, সেই পত্ররন্ধ্র বন্ধ হবে সেটাও আমরা বুঝাই দিচ্ছি। এই 2টা শিরোনামে আমাদের লিখতে হবে যখন আমাদের পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল যাবে, ইনক্লুডিং চিত্র। রক্ষী কোষে পানি প্রবেশের কারণ, অনেকগুলা কারণ আছে। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রক্ষী কোষে পানি প্রবেশ করলেই তো আসলে পত্ররন্ধ্র খুলবে। তো পত্ররন্ধ্র খোলার অন্যতম কারণ হচ্ছে নীল আলো। এই নীল আলোর কারণে পটাশিয়াম ক্লোরাইড প্রবেশ করে সেখানে ম্যালেট তৈরি করে। স্টার্চ হাইড্রোলাইসিসের সৃষ্ট সুক্রোজ, এবং সুক্রোজ বা এরপরে তৈরি হয় গ্লুকোজ। ফটোসিনথেসিসের কারণে সৃষ্ট সুক্রোজ, দুইটাই আসলে কি জিনিস, দুইটাই আসলে দ্রবণীয় চিনি। তো সহজভাবে, সহজভাবে এটা হচ্ছে আমার সেই সেল, এই সেলের পরিমাণে যদি সুক্রোজ বেড়ে যায়, সুক্রোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে অবশ্যই তার ঘনত্ব কি হয়ে যাবে, বাইরে যাবে। তাহলে ঘনত্ব তো আমার বাড়ানো যাবে না, তখন কি করতে হবে, বাইরে থেকে পানি প্রবেশ করবে। আর বাইরে থেকে পানি প্রবেশ মানে হচ্ছে অন্তঃবিস্রবণ, আর অন্তঃবিস্রবণ থাকলে পত্ররন্ধ্র খোলা হবে, সহজ জিনিস। লাস্ট অফ অল, মেসোফিল কোষ থেকে, এইখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে, সেটা হচ্ছে মেসোফিল কোষ থেকে সুক্রোজ কোন উপায়ে প্রবেশ করে, অ্যাপোপ্লাস্টিক উপায়ে প্রবেশ করে। ঠিক আছে, এটাই হচ্ছে
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাতা পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়া, কিভাবে প্রচ্ছেদন প্রক্রিয়া অন্তর্গঠন করানোর সময় আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। সুন্দর মতো করে পড়তে হবে, পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং চিত্র, এই চিত্রটাও ইম্পর্টেন্ট, অলরেডি বোর্ডে এসে গেছে। প্রচ্ছেদনের প্রভাবক সমূহ এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে, প্রচ্ছেদনের প্রভাবক সমূহ সবকিছুই পারবে এক্সেপ্ট, ধরলাম এটা হচ্ছে আমার প্রচ্ছেদন, তাহলে প্রচ্ছেদন ইজ প্রপোর্শনাল টু 1 বাই আবহাওয়ার চাপ, আবহমণ্ডলের চাপ ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর্দ্রতা, 1 বাই আর্দ্রতা। অর্থাৎ শুধুমাত্র এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, প্রচ্ছেদন শুধুমাত্র চাপ আর আর্দ্রতার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, বাকি সব ক্ষেত্রে সমানুপাতিক, বাকি সব ক্ষেত্রে কি হবে, সমানুপাতিক হবে, সমানুপাতিক। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাহ্যিক প্রবাহক সমূহ কোনটা, এই জিনিসটা আমাদের লাগবে, যেটা গাছের সাথে সংযুক্ত না, যেরকম আলো বাইরে থেকে আসতেছে, ব্লু লাইট পত্র অন্ধকার ত্বরান্বিত করে, মেডিকেল 21-22-এর কোশ্চেন বোর্ডে আসাও প্রচুর পরিমাণে আসা একটা কোশ্চেন। তাপমাত্রা বাড়লে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা, এইখানে কম হলে বৃদ্ধি পায়, যেটা আমাদের ব্যতিক্রম, যেটা আমাদের একমাত্র দুইটা ব্যতিক্রমের একটা ব্যতিক্রম। আচ্ছা, বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে প্রচ্ছেদনও বৃদ্ধি হবে, সহজ জিনিস। এরপরে প্রশ্ন হচ্ছে আবহমণ্ডলের চাপ, এইটা হচ্ছে 2 নাম্বার ব্যতিক্রম, আবহমণ্ডল চাপ কমার কারণে তাপ বাষ্পে পরিণত হয়, বেশি হয়। আর লাস্ট অফ অল মাঠস্থ পানি, স্বাভাবিকভাবে মাঠস্থ পানি বেশি হলে প্রচ্ছেদন বেশি হবে। আর অভ্যন্তরীণ প্রভাবক সময়, এখান থেকে একটা কোশ্চেন আসে, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাব প্রচ্ছেদনের অভ্যন্তরীণ প্রভাব, যেটা উদ্ভিদের সাথে সংযুক্ত, যেরকম মূল, পিটক, পাতা, পাতার গঠন সবই বললাম উদ্ভিদের সাথে সংযুক্ত, তাহলে অবশ্যই অবশ্যই এরা অভ্যন্তরীণ গঠনের মধ্যেই পড়বে। লাস্ট অফ অল মেসোফিল্টের সাথে পানির পরিমাণ, জীবনী শক্তি, প্রচ্ছেদনের উপকারিতা ও অপকারিতা। আচ্ছা, প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলছিলেন কার্টিস, এইখানে সেই কথাটা আছে, এইখান থেকে ক্ষয়ের কোশ্চেন হয়। ক্ষতে কিসেন হয়, প্রচ্ছেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল উপকারিতা দিতে হবে, সেকেন্ড অফ অল অপকারিতা দিতে হবে। উপকারিতা কি, উপকারিতা হইতেছে ফার্স্ট অফ অল দুইটা ঘটনা, যে প্রচ্ছেদনের কারণে আমাদের পাত্রান্ত্র খুলে, যার কারণে আমাদের সলক সংশ্লেষণ হয়, অর্থাৎ অক্সিজেন অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়, একই সাথে পানিটাও কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, যার কারণে পরিবেশ ঠান্ডা থাকতেছে। আবার এই পানি বের হয়ে যাওয়ার কারণে একটা মূলজ চাপের সৃষ্টি হয়, একটা মূলজ চাপের সৃষ্টি হয়, যার কারণে আবার পানিটা উপরের দিকে উঠতে পারে। তো পানিটা, তো আমরা জানি পানি মানেই জীবন, তাহলে উদ্ভিদের জন্য তো পানি প্রবাহ প্রয়োজন, তাহলে সেটা কে করতেছে, আমাদের প্রশোধনের মাধ্যমে হচ্ছে। তাহলে প্রশোধন একটা উপকারী দিক। আর অপকারী দিকটা কি, সেটা হচ্ছে মাটিতে দেখা গেছে পানির পরিমাণ কম, বাট উদ্ভিদ তার আগের মতো সেম হারে প্রচ্ছেদন করতেছে, তাহলে অবশ্যই উদ্ভিদের নিজের দেহে পানির পরিমাণ কমে যাবে, ফলে গাছটি নিস্তেজ হয়ে পড়ে, একে বলা হয় উইল্টিং। একে বলা হয় কি, উইল্টিং, ভেরি 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 ইম্পর্টেন্ট। অতিরিক্ত প্রস্বেদনের কারণে উদ্ভিদে কি হয়, উইল্টিং হয়, এবং কয়েকদিনের জন্য এ অবস্থায় চলতে পারে, গাছটি শুকিয়ে মারা যায়। প্রস্বেদনের কারণে উদ্ভিদের শোষিত পানি কিছুটা অপচয়ও হয়। এই হচ্ছে ঘটনা। প্রস্বেদনের উপকারিতা, জীবনের গুরুত্ব, এইখানে সেই জিনিসটাই লিখছে। পানি শোষণ, পানি ও খাদ্য রসগুলো উঠানো, লবণ পরিশোষণ, পানি পাতা ও অন্যান্য অংশে খনিজ লবণ পৌঁছানো, সকল কোষে পানি সরবরাহ, সালোক সংশ্লেষণ, পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ, কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি, শক্তি নির্গমন, অভিস্রবণিক প্রক্রিয়া, এটসেট্রা এটসেট্রা। তার মানে যদি আমাকে ক্ষতে চায়, যদি আমাকে ক্ষতে বলে, তাহলে আমাকে আগে কি দিব, উপকারিতা দিব, লাস্ট অফ অল অপকারিতা দিব, এন্ড দ্যাটস ইট, আর কিছু নাই। এরপরে আমার কিছু অনেক অনেক উপকারিতা আছে, যেরকম পাতায় ছত্রাক আক্রমণ রোধ, খাদ্য পরিবহন, পুষ্প পরিস্ফুটন, ফল সৃষ্টি, বৃষ্টিপাত। আচ্ছা, লাস্ট অফ অল প্রচ্ছেদন আর বাষ্পীভবনের মধ্যে পার্থক্য দিতে, এইটা ক্ষয়ের জন্য লেস ইম্পর্টেন্ট হইলেও ইম্পর্টেন্ট। একবার আমরা অবশ্যই রিডিং দিব, একবার আমরা অবশ্যই রিডিং দিব, আর কিছু না। লাস্ট অফ অল এখানে কিছু নির্দিষ্ট কয়েকটি প্রয়োজনীয় শব্দ আছে, এই প্রত্যেকটা প্রয়োজনীয় শব্দ খুব ভালো করে আমরা পড়বো। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা বুঝে বুঝে পড়বো। তবে এই প্রত্যেকটা সংজ্ঞা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর বোথ ক সরি ক এবং এমসিকিউ। ক এবং এমসিকিউ, অভিস্রবণ কাকে বলে, ব্যাপন কাকে বলে, অভিস্রবণের চাপ কি, অলরেডি এখান থেকে এমসিকিউ মেডিকেল 16-17 আইসে গেছে। প্লাজমোলাইসিস কি, টার্জিডিটি কি, টার্গেট প্রেশার কি, ইমবাইবেশন কি, বাষ্পীভবন কি, এখানে কিছু কথা আছে, হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ, এইগুলা উদাহরণ উদাহরণ মাথায় রাখতে হবে, আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলেটিন, এটসেট্রা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রত্যেকটা সংজ্ঞা বুঝে বুঝে মুখস্থ করবো। থ্যাংক ইউ।